প্রিয় শিক্ষার্থীরা, বিশেষ করে অনার্স সেকেন্ড ইয়ারের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের আমি স্বাগত জানাচ্ছি। তোমাদের আগেই একটা কথা বলে রাখা ভালো যে তোমরা দূরে থেকে জানো যে আমি অসুস্থ। হ্যাঁ, আমি অসুস্থ, এটাও ঠিক, আবার ঠিক সেই রকম অসুস্থ না যাতে তোমাদের দুশ্চিন্তা করার দরকার আছে। তোমরা অনেকেই আমাকে ফোন করেছো এবং ইনবক্স মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছো। আমি সবার উত্তর দিতে পারি নাই। আমি মূলত তোমাদের আমাকে নিয়ে উদ্বেগ বা উৎকণ্ঠা দূর করার জন্য আজকের এই লাইভে আসা। ঠিক সেরকম অসুস্থ না, আবার অসুস্থ। কারণ হলো যে এর একটা বিষয়, অসুস্থতার একটা দিক হলো আমার সুস্থ থাকার চেষ্টায় অসুস্থ হওয়া। সেটা হলো যে তোমরা বুঝতেই পারছো যে দীর্ঘদিন ঘরে বসে থাকার কারণে শারীরিক পরিশ্রম কম হচ্ছে, হাঁটাচলা কম হচ্ছে, মোটা হয়ে যাচ্ছি। তো সেই শারীরিক সুস্থতার জন্য ব্যায়াম একটা উপায়। ব্যায়াম করতে গিয়ে আসলে আমার পায়ে মাসল পুল হয়ে যাওয়াতে প্রচণ্ড রকমের ব্যথা এবং নড়াচড়া করা খুব কষ্টকর। সারা রাত ঘুমাতে পারি না, আজকেও আমি ঘুমাইনি। এটা এক মনস্তাত্ত্বিক সমস্যা। দেশের এই পরিস্থিতিতে আমার মতো অনেকেরই এই সমস্যা হচ্ছে। তো ইচ্ছা করলেও ঘুমানো যায় না। এক অস্বাভাবিক সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। তো আমরা প্রার্থনা করি যে আমাদের এই দুর্দশা, দুর্ভোগ, দুঃসময় কেটে যাক। আমরা আবারও ক্যাম্পাসে ফিরে যাব। আমাদের বিভাগের করিডোর, কলেজের ক্যাম্পাস, মাঠ প্রান্তর তোমাদের কোলাকুলিতে মুখরিত হয়ে উঠবে। আমরা আবার প্রাণের মেলবন্ধনে মেতে উঠব। আমি এই ক্লাসের শুরুতেই আমি বারবার যে কথাটা বলে আসছি যে আমাদের এই অনলাইন ক্লাস আমাদের মধ্যে একটা বৈষম্য তৈরি করেছে। যাদের সামর্থ্য আছে, বিশেষ করে স্মার্টফোন এবং ডাটা গ্রোয়ের ক্ষেত্রে এই সামর্থ্যজনিত যে বৈষম্য, আমি ব্যক্তিগতভাবে চাই যে এই বৈষম্য না থাকুক। অন্ততপক্ষে সরকারের পক্ষে স্মার্টফোন তো আর তোমাদের কিনে দেওয়া সম্ভব নয়, এবং আমরা একসময় তোমাদের স্মার্টফোনের প্রতি আসক্তি দূর করার জন্য, তোমাদের আগ্রহ কমানোর জন্য আমরা চেষ্টা করেছি। ইন্টারমিডিয়েট ক্লাসের স্টুডেন্টদের তো আমরা কলেজে স্মার্টফোন নিয়ে যেতে দিই নেই। আমাদের ভাইস প্রিন্সিপালের টেবিলে এখনও বোধহয় অনেক ফোন রয়ে গেছে। আজকে করোনা এসে আমাদের নিজেদেরই নীতি বদল করতে বাধ্য করে। আমি ধন্যবাদ জানাই আমাদের শিক্ষামন্ত্রীকে। শিক্ষামন্ত্রী জনাব দীপুমণি গতকাল বলেছেন যে শিক্ষার্থীদের ফ্রিতে বিনা পয়সায় ডাটা দেওয়া যায় কিনা এ ব্যাপারে তিনি চেষ্টা চালাচ্ছেন। তা আমি মনে করি যে সরকার চেষ্টা করলে, সরকার চাইলে খুব দ্রুতই এটা করা সম্ভব, যাতে তোমরা অনলাইন ক্লাসের সুযোগটা সবাই নিতে পারো। সবার অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য, অর্থনৈতিক সঙ্গতি একরকম না। আমি চাই যে আমার যে প্রান্তিক পর্যায়ের গ্রামের আমাদের যাদের আর্থিক অবস্থা খারাপ, তারাও
এই অনলাইন যোগাযোগের অনলাইন প্ল্যাটফর্মটাতে অন্তত অর্থনৈতিক কারণে যোগাযোগ করতে সংযুক্ত হতে ব্যর্থ না হয়। আমি আজকেও এই ক্লাসের শুরুতে জোর দাবি জানাচ্ছি যে আমাদের এই শিক্ষার্থীদের মোবাইলে ডাটা বিনা পয়সায় দেওয়া হোক, ফ্রিতে দেওয়া হোক এবং সেটা দ্রুত। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের একটা প্রসঙ্গ ধরে ক্লাসে আসতে হবে। দ্বিতীয় বর্ষের আমাদের পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত, সিলেবাসের অন্তর্ভুক্ত আমাদের মাইকেল মধুসূদন দত্ত, তাকে নিয়ে কথা বলবো। এটা আসলে মূলত একটা ইস্যু, একটা প্রসঙ্গ। হয়তো একদিনে মাইকেলের উপর সব কিছু বলা সম্ভব না, তো আমি চেষ্টা করব সংক্ষেপে তোমাদের একটা ধারণা দিতে। তারপরে মূল কাব্য, আমাদের পাঠ্য যে কাব্যগ্রন্থ আছে সেটাই যাব। আজকে হয়তো সেটা সম্ভব হবে না। প্রিয় শিক্ষার্থী, আমি যখন ক্লাসে একটা নোটিশ দিলাম যে তোমাদের সাথে কথা হবে মাইকেল নিয়ে, মাইকেল মধুসূদন দত্ত নিয়ে, তো আমাদের একজন শিক্ষক, আমার প্রিয় সহকর্মী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের হেড জনাব সাইফুল ইসলাম, উনি এই পোস্টটা শেয়ার করেন। তো সেই পোস্টে আমি একটা কমেন্ট দেখে মানে একেবারেই অ্যাস্টনিশড, রীতিমতো স্তম্ভিত। সেখানে একজন খুব অশ্লীল ভাষায় মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে মন্তব্য করেছেন। এখন আমরা যারা শিক্ষক, সিনিয়র শিক্ষক, আমাদের ফেসবুকে যারা যুক্ত আমাদের সাথে, তাদের মধ্যে এই ধরনের মানসিকতার মানুষ আছে। এবং মাইকেল মধুসূদন দত্তকে ঢালাওভাবে যে অশ্লীল এবং নোংরা ভাষায় যেভাবে কথা বলা হয়েছে, আমি ভীষণ রকম লজ্জিত, ভীষণ রকম বিব্রত। তো আমরা স্বীকার করি বা না করি, আমরা যখন সাহিত্যের ক্লাস করি, যখন কবি সাহিত্যিকদের পরিচয় আসে, বিশেষ করে ধর্মীয় পরিচয় সামনে আসে, তখন আমাদের অনেকের মধ্যে তার সাহিত্য বাদ দিয়ে তার ধর্মীয় পরিচয় নিয়ে আমাদের মধ্যে, আমরা কাঁচা ভাষায় বললে অ্যালার্জির মতো ব্যাপার দাঁড়ায়। খুবই দুঃখজনক। তা আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন কথা বলবো সাহিত্যের প্রসঙ্গে, তখন বিচার্য হবে সাহিত্য, আমরা ধর্ম সামনে আসবো না। যদি আসেও সেটা হলো আলাদা একটা ইস্যু। যখন আলোচনার প্রসঙ্গ থাকবে ধর্ম, ধর্মভিত্তিক দৃষ্টিভঙ্গি এবং তাদের লেখার মধ্যে কোনো রকমের ধর্মীয় বৈষম্য থাকে, সেটা আলোচনার আলাদা প্রসঙ্গ। তো আমরা একজন কবি বা সাহিত্যিকের মূল্যায়ন করব সাহিত্যের ক্ষেত্রে তার অবদানকে সামনে রেখে। আমরা কিছুতেই ধর্মীয় পরিচয়, ধর্মীয় বিদ্বেষ থেকে কোনো কথা বলবো না। আমরা এ কথাও তো জানি যে নজরুল রবীন্দ্রনাথের চেয়ে বড় কবি, এবং নজরুল নোবেল পেতেন, রবীন্দ্রনাথ সেটা আটকে দিয়েছেন, অথবা রবীন্দ্রনাথ নজরুলের সেই নোবেল আত্মসাৎ করেছেন, ছিনিয়ে নিয়েছেন। এগুলো একেবারেই অর্থহীন, একেবারেই ভুয়া কথা, প্রমাণ ছাড়া কথা। শুধু ধর্মীয় হুজুগের কারণে, ধর্মীয় সংকীর্ণতার কারণে এই ধরনের কথা বলা। রবীন্দ্রনাথ ঠাকুরকে ধর্মীয়ভাবে মাপার দরকার নাই, নজরুলকেও ধর্মীয় কারণে খুব মাথায় তোলার কোনো দরকার নাই। প্রকৃত বিচার করতে গেলে হয়তো দেখব যে নজরুল ধার্মিকই নন। মাইকেল মধুসূদন দত্ত আমাদের বাংলা সাহিত্যে কতখানি তার অবদান, বাংলা সাহিত্যে তার অবস্থানটা কি, আমাদের বিচার্য বিষয় সেটাই। আমরা যদি সময়টা
দেখি যে মাইকেল মধুসূদন দত্তের জন্ম 25 জানুয়ারি 1824 সালে এবং 29 জুন 1873 সালে মাইকেল মধুসূদন দত্ত মারা যান, তার জীবনের অবসান ঘটে। তার জীবনকাল অতি সংক্ষিপ্ত, মাত্র 49 বছর। এবং আজকের দিনের মতো আধুনিক প্রযুক্তি শাসিত সময়ে মাইকেলের জীবনকাল ছিল না। মধ্যযুগ থেকে আধুনিক যুগে কেবল উত্তরণ যখন ঘটছে, সেই সময় মাইকেলের আগমন। আমরা সবাই একটা কমন জিনিস মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে জানি, যে তিনি বিদেশি ভাষার প্রতি, বিদেশি সাহিত্যের প্রতি এক ধরনের অস্বাভাবিক টান অনুভব করেন এবং মাতৃভাষার প্রতি তার এক ধরনের অনীহা, অবহেলা কাজ করেছে। ঢালাওভাবে এই কথাটা বলা এক ধরনের অন্যায়। আমাদের যদি মাইকেল মধুসূদন দত্ত যে সময় তার কবি প্রতিভার বিকাশ ঘটে, সেই সময়টায় বাংলা সাহিত্যে কী ছিল সেই বিষয়টা একটু জানলে ভালো হয়। তা আমাদের ওই সময়টায় মাইকেল মধুসূদন দত্ত যখন কবিতা লিখতে শুরু করেন, সাহিত্যের জগতে আত্মপ্রতিষ্ঠার জন্য চেষ্টা করেন, ওই সময় বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য তার মতো বিশাল প্রতিভাকে ধারণ করার মতো খুব বেশি বড় ধরনের ভালো রচনা ছিল না। মধ্যযুগের কাব্য ছিল আমাদের। আর কেবল তখন আধুনিক ভাবাক্রান্ত আধুনিক আদর্শীয় কিছু লেখা তৈরি তখন হচ্ছে। বিহারীলাল চক্রবর্তী এবং ঈশ্বরচন্দ্র গুপ্ত, এই দুইজন তখনকার আধুনিক ভাবাদর্শের কবি। 1859 সালে যখন মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষায় তার সাহিত্যকর্ম রচনা শুরু করেছেন, একটার পর একটা বই বেরোচ্ছে, ওই সময় ঈশ্বরচন্দ্র গুপ্ত মারা যান, ওই সময়ের আধুনিক কবি। কিন্তু বাংলা গদ্য সাহিত্যের তখনও বিকাশই ঘটে নাই। ওই একই সময় আলালের ঘরের দুলাল আমরা জানি, পেরিচাঁদ মিত্রের যে বাংলা গদ্য সাহিত্যের, যাকে আমরা উপন্যাসের ভাবাক্রান্ত বলি, উপন্যাসের লক্ষণ যার মধ্যে আছে এই ধরনের ক্যারিকেচার টাইপের লেখা আছে, আরও এই ধরনের সামাজিক নকশা কিছু প্রকাশিত হচ্ছে। বাংলা গদ্য তখনও তার রূপ পায় নাই। বাংলা কাব্য তখন মধ্যযুগের বাতাবরণ থেকে আধুনিক যুগে কেবল প্রবেশ করতে যাচ্ছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিভা বিকশিত হতে যাচ্ছে। এইরকম একটা সময়ে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে তার প্রতিভাকে বিকশিত করার চেষ্টা করেন। কিন্তু তাকে, আবারও বললাম যে তাকে ধারণ করার মতো, তাকে বিকাশ দেওয়ার জন্য যে সাহিত্যিক পরিবেশ, সেটা বাংলা সাহিত্য অনুপস্থিত ছিল। কাজেই তিনি যে শুধু অন্ধভাবে বিদেশের প্রতি মোহ থেকে, বিদেশি ভাষার প্রতি মোহ থেকে তিনি বাংলা ভাষাকে অবজ্ঞা করেছেন, বাংলা সাহিত্যকে অবজ্ঞা করেছেন, বিদেশি ভাষায় সাহিত্য রচনা করেছেন, এই ধরনের কথাটা ঢালাওভাবে বলাটা খুব বেশি যুক্তিসঙ্গত নয়। বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের অবস্থান কখনো কখনো যারা সাহিত্যের সমালোচক তারা তাকে বলেন যুগান্তরের কবি, অর্থাৎ একটা যুগ থেকে আরেকটা যুগের উত্তরণ ঘটে তার হাত ধরে। অর্থাৎ মধ্যযুগ প্রকৃত অর্থে ঘুচে যায়, আধুনিক যুগে বাংলা সাহিত্যের পদার্পণ ঘটে মূলত মাইকেল মধুসূদন দত্তকে কেন্দ্র করে, তার হাত ধরে।
মাইকেল, আমরা অনেক সময় বলি যে রবীন্দ্রনাথ যদি জন্ম না নিতেন তাহলে বাংলা সাহিত্যের কি হতো। আবার ভাবি যে বঙ্কিমচন্দ্র যদি না আসতেন তাহলে বাংলা গদ্যের কি হতো। এটা এক ধরনের ধারণা, না আসলে কি হতো, না আসলে হয়তো তার চেয়েও বড় প্রতিভা আসতো। কিন্তু আপাত দৃষ্টি আমাদের কাছে যে প্রতিভাগুলো আছে, যে সাহিত্যের যে অবদান যারা রেখেছেন, সাহিত্যের পরিপুষ্টির জন্য যারা কাজ করছেন, তাদের অবদান মূল্যায়ন করতে গেলে আমরা দেখি যে এই মানুষগুলো ছাড়া বাংলা সাহিত্য আজকে এখানে আসতো না। তো কাজেই মাইকেল মধুসূদন দত্তের ভূমিকাটা অবিস্মরণীয়। তিনি যদি বাংলা সাহিত্যে ওই পদ ভুলে তিনি বিদেশি সাহিত্যের প্রতি মোহ প্রদর্শন করেন, সেই মোহভঙ্গ যদি না ঘটত তাহলে বাংলা সাহিত্য আধুনিক যুগে পদার্পণ করতে খুব জোরের সাথে খুব বড় ধরনের আয়োজন নিয়ে এই পদার্পণটা হতো না, হয়তো আরও দেরি হতো। মাইকেল মধুসূদন দত্ত, আমরা যারা সাহিত্যের ছাত্র তারা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে জানতে গেলে আমাদের রেফারেন্স বই পড়তে হবে। আমি তোমাদের নোট গাইড, এটা রিয়েলিটি, আমাদের ক্লাস করা সম্ভব হয় না। আমরা অনেক সময় পরীক্ষার পিছনে ছুটি, সেজন্য তোমরা নোট গাইড পড়ো। আমরা জেনেও এ ব্যাপারে নোট গাইডের প্রচারও করি না, আবার নিষেধও করি না। কিন্তু তোমরা যারা সাহিত্যের ছাত্র, আমি তোমাদের অনুরোধ করব যে অন্ততপক্ষে মৌলিক গ্রহণযোগ্য যে রেফারেন্স বই আছে লেখকদের সম্পর্কে আমাদের পড়া উচিত। মাইকেল মধুসূদন দত্তের উপর অনেক বই আছে, অসংখ্য উচ্চতর গবেষণা হয়ে গেছে, তার উপর পিএইচডি হয়ে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুরেরও চমৎকার আলোচনা আছে মাইকেলকে নিয়ে। বাজারে বেশ কিছু বই পাওয়া যায়, কিন্তু একাডেমিক প্রয়োজনে আমরা মাইকেলের জীবনী সম্পর্কে অনেক বইয়ের মধ্যে মোহিতলাল মজুমদার কবি শ্রী মধুসূদন বই আছে, এখনও বাজারে পাওয়া যায় জেরক্স কপি। কবি মধুসূদন সৈয়দ আলী হাসান লিখিত এই বইটা আমার এখানে আছে। আমি এই বইটার কভার, যেহেতু অনেক পুরনো বই, আমার কভারটা মলাট করা, তোমাদের দেখা বাংলা করাচি বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত সৈয়দ আলী হাসান লেখা কবি মধুসূদন, এটা প্রথম প্রকাশ 1964 সনে। এখনও বইটা পাওয়া যায়, ছোট বই, অসাধারণ আলোচনা। ইংরেজি সাহিত্যের একজন অধ্যাপক, বাংলা ভাষার খুব নাম করা একজন আধুনিক কবি এবং সমালোচক সৈয়দ আলী হাসানের লেখা। আর মোহিতলাল মজুমদারের শ্রী মধুসূদন আছে, এটা বাজারে পাওয়া যায়। শশাঙ্ক মোহন সেনের মধুসূদন এই নামে একটা বই আছে, এটা বাজারে পাওয়া যায়। একটা বই সাম্প্রতিককালে খুব বেশি আলোচিত, এই বইটা লক্ষ্মীপুর সরকারি কলেজের যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরিতে এই বইটা সংরক্ষিত আছে। আমি বইটা কিনেছি যাতে তোমরা একবার অন্ততপক্ষে যারা দ্বিতীয় বর্ষে আসো তারা এক সপ্তাহের জন্য বইটা ধার নিয়ে তোমরা পড়ে দেখবা। গোলাম মুর্শিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার লেখা বাংলা, এটা কলকাতা থেকে প্রকাশিত। মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে এমন প্রামাণ্য গ্রন্থ আর নাই। আশার ছলনে ভুলি, তোমরা খেয়াল করে দেখো, মাইকেল মধুসূদন দত্তের একটা ছবি আছে, বিধ্বস্ত, বিপর্যস্ত, বিপন্ন একটা প্রতিকৃতি।
সেখানে মাইকেল মধুসূদন দত্তের যে জীবনকাল, তার যে পেশা, তার যে কাজ, তার যে বিভিন্ন সামাজিক যোগাযোগ, তার ধর্মান্তরিত হওয়া, এই বিষয়গুলো অসাধারণ সব দলিল প্রমাণ আছে। এখানে অনেক ফটোকপি আছে, বইয়ের কভার আছে, কবির ধর্মান্তকরণের দলিলেরও ফটোকপি আছে। এই বইটা লিখতে গিয়ে লেখক ব্যক্তিগতভাবে ব্রিটিশ মিউজিয়াম, ফ্রান্সের বিভিন্ন মিউজিয়াম, মহাফেজখানা, দলিল দস্তাবেজ যেখানে সংরক্ষিত হয়, ভারতের অনেকগুলো লাইব্রেরি এবং জাদুঘরে সংরক্ষিত দলিল দস্তাবেজ থেকে সেগুলো উদ্ধার করেন। মাইকেল মধুসূদন দত্তের সেই ভার্সাইতে তিনি যখন থাকতেন ফ্রান্সের, সেখানে যে বাড়িতে থাকতেন সেই বাড়ির ছবিও এখানে আছে, সেই বাড়ির নেমপ্লেট সেখানে আছে, কবির সমাধিক্ষেত্রের ছবি আছে। এই বইটা তোমরা, আমি চাইব যে যারা শুধু নোট গাইডের মধ্যে থাকতে চাও না, তারা লাইব্রেরি থেকে, আমাদের যে ডিপার্টমেন্টের যে লাইব্রেরি, সেখানেই এই বইটা সংরক্ষিত আছে। আশার ছলনে ভুলি, অসাধারণ একটা বই, হাতে নিতেও ভালো লাগে, মজা লাগে। কিছু কিছু দলিল দেখে, কিছু কিছু প্রামাণিক তথ্য দেখে আশ্চর্য হতে হয়। আশা করি তোমরা এই বইটা দেখবা। তো যাই হোক, মাইকেল নামটা মধুসূদন দত্তের সাথে যুক্ত হয় তিনি ব্যাপটিজম করার পরে, অর্থাৎ তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণের পর। এটা একজন পাদ্রী তাকে এই নামটা দিয়েছেন, মূল নামটা রেখে এটা সামনে রাখা। মাইকেল মধুসূদন দত্তের জন্ম আমাদের বাংলাদেশে যশোরের সাগরদাড়ি গ্রামে, কপোতাক্ষ নদের একেবারে তীরে, একেবারে পাড়ে মাইকেলের বাড়ি। আমি সেই বাড়িতে গিয়েছি, তোমরাও ইচ্ছে করলে কখনো বেড়াতে গেলে, এমনকি বিভাগ থেকে আমরা কোনো ট্যুরের আয়োজন করতে পারি, চমৎকার জায়গা। ওখানে গেলে তার বংশধর এখনও আছে, তাদের দেখা যায়। কিন্তু তার সরাসরি যে বংশধর, খুব নাম করা একজন টেনিস খেলোয়াড় ছিলেন ভারতীয় দলের, লিয়ান্ডার পেজ। এই লিয়ান্ডার পেজ তার নাতির ঘরের নাতি, এই ধরনের সম্পর্কিত, সরাসরি রক্ত সম্পর্কীয়। তো মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে গেলে তোমরা তার ইয়েতে সেখানে সমাধিলিপি আছে। যে কেউ সেই সমাধিলিপি পড়তে গেলে আবেগ আপ্লুত না হয়ে পারেন না। মনে হয় যে এপিটাফ বলে ইংরেজিতে, এই এপিটাফ পড়তে গেলে মাইকেল মধুসূদন দত্তকেই সামনে দেখা যায়, মনে হয় তিনি সেই আবেদন রাখছেন। সেই এপিটাফের কথাগুলো আমরা যদি পড়ি তাহলে বুঝতে পারবো। তোমরা জানো যে মাইকেলের জীবনে বিপর্যয়টা ঘটে তার ধর্মান্তকরণের কারণে। মাইকেল মধুসূদন দত্তের বাবা রাজনারায়ণ দত্ত একজন জমিদার। তিনি, মাইকেল যখন 13 বছর বয়স, ঠিক ওই সময় কলকাতায় তাকে নিয়ে রাজনারায়ণ দত্ত এবং জাহ্নবী দেবী তার মা, তারা কলকাতায় সেটেল হন। খিদিরপুরে একটা বিশাল জমিদারি বাড়ি তৈরি করেন।
ওই সময়টা 1793 সনে চিরস্থায়ী বন্দোবস্তর কারণে লর্ড উইলিয়াম বেন্টিং ভূমি ব্যবস্থাপনার যে পরিবর্তন আনেন, তার মধ্য দিয়ে যে নতুন জমিদার তৈরি হয় এবং তাদের কারণে কলকাতা কেন্দ্রিক যে জীবনের বিকাশ ঘটে, মধ্যবিত্ত শ্রেণীর উত্থান ঘটে, সেই উত্থানের অন্যতম একজন এই রাজনারায়ণ দত্ত। যশোর থেকে তিনি কলকাতায় যান। তিনি আইনজীবী ছিলেন পেশায়, আর বর্ণে উচ্চবর্ণ, তিনি ব্রাহ্মণ গোত্রের মানুষ। ওই সময়টায় হিন্দু সমাজে একটা বড় ধরনের টানাপোড়েন যাচ্ছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একদিকে হিন্দু ধর্মের মধ্যে অনেকগুলো কুসংস্কার, কুপ্রথাকে দূর করার চেষ্টা করছেন, বিবাহ চালু করার চেষ্টা করছেন। অন্যদিকে আধুনিক শিক্ষার প্রসার হয়ে যাচ্ছে ইংরেজদের সহায়তায়। নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ প্রতিষ্ঠিত হচ্ছে, সংবাদপত্র প্রতিষ্ঠিত হচ্ছে, সাহিত্যপত্র বের হচ্ছে, সাময়িকী বের হচ্ছে। একদিকে আধুনিকতার জোয়ার, অন্যদিকে ধর্ম রক্ষার জন্য আজকেও আমাদের সমাজে এরকম একটা দ্বন্দ্ব দেখা যায় যে আমাদের প্রচলিত মূল্যবোধ, বিশ্বাস, ধর্ম এই আধুনিকতার জোয়ারে ভেসে যাচ্ছে। গেল এই ধরনের রব তোলা মানুষের অভাব ছিল না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই প্র্যাকটিসিং হিন্দু না হওয়ার পরেও হিন্দু ধর্মকে ঠিক রেখে, ধর্মীয় মূল্যবোধকে ঠিক রেখে ধর্মকে সংস্কারের দিকে মন দিয়েছেন। অন্যদিকে রামমোহন রায় হিন্দু ধর্মের বাইরে একেশ্বরবাদের একটা আন্দোলন করা শুরু করলেন। বিধবা বিবাহ, অন্যদিকে সতীদাহ প্রথা বিলুপ করার চেষ্টা, এইসব মিলে হিন্দু সমাজে বড় ধরনের একটা টানাপোড়েন। রক্ষণশীল পৈতাধারী হিন্দুরা মনে করেন যে হিন্দু ধর্ম এবার আধুনিক শিক্ষার ডামাডুলে ধ্বংস হয়ে যাচ্ছে। এই ধরনের একটা সামাজিক টানাপোড়েনের মধ্যে মাইকেল মধুসূদন দত্ত কলকাতায় গেলেন 13 বছর বয়সে। তিনি গিয়ে হিন্দু কলেজে, প্রেসিডেন্সি কলেজ, পরবর্তীতে এই কলেজে তিনি ভর্তি হলেন। ঠিক একদম ছোটোবেলা যশোরে যখন তিনি থাকেন 13 বছরের আগে, তখন থেকে মাইকেল মধুসূদন দত্ত কবিতা লেখেন। তার দৃষ্টি এই সংকীর্ণ বাংলাদেশের বাইরে বিদেশি পত্রিকায়, ওইটুক বাচ্চা মানুষ বিদেশি সাহিত্য পত্রিকায় ডাকে লেখা পাঠান। তিনি ইংরেজ কবি বায়রন পড়া শুরু করলেন সেই ছোটোবেলায়। মক্তবে এবং টোলে তিনি বাংলা, সংস্কৃতর পাশাপাশি ফার্সি ভাষাটা রপ্ত করে ফেলেন, ইংরেজিটা শিখে ফেলেন নিজের চেষ্টাতেই, এবং কলকাতায় গিয়ে ইংরেজিতে তিনি পারদর্শিতা অর্জন করেন। এইভাবে বহু ভাষার মিশ্রণে তার মধ্যে একটা আন্তর্জাতিকতা বোধ তৈরি হয়। মাইকেল মধুসূদন দত্ত দেখলেন যে আমি যদি সাহিত্যের ক্ষেত্রে প্রতিভা বিকশিত করতে যাই, তাহলে আমি বাংলাদেশে কেন, বাংলা সাহিত্যের এই ছোট্ট পরিসরের মধ্যে কেন, আমার বিকাশ হবে বিশ্বব্যাপী। তখন ইংরেজ উপনিবেশ সারা দুনিয়াকে শাসন করে। মাইকেল চাইলেন যে সারা দুনিয়ায় আজকের দিনে আমরা যারা তথ্য প্রযুক্তির কল্যাণে বিশ্ব নাগরিক, আমরা নিজেকে সারা দুনিয়ায় বিকশিত করতে চাই কাজে এবং পেশায়, বৃত্তিতে। মাইকেল মধুসূদন দত্ত সেই সময় সারা দুনিয়াকে জয় করা, সারা দুনিয়ায় সাহিত্যের মাধ্যমে আত্মপ্রকাশের, আত্মবিকাশের একটা
আকাঙ্ক্ষা তৈরি হয় তার মধ্যে। এটাকে অনেকেই উচ্চাকাঙ্ক্ষা বলেন, কেউ 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 বলতে চান যে এটা ভাবের বিলাসিতা। কিন্তু আমরা তো জানি যে আমরা যদি আকাশে উঠতে যাই, ওঠার আকাঙ্ক্ষা করি, তাহলে খানিকটা উপরে উঠতে পারবো। আকাঙ্ক্ষা না থাকলে উপরে ওঠা যায় না। মাইকেল মধুসূদন দত্ত যদি সেই বিশ্বায়ত প্রতিভা নিয়ে নিজেকে বিকশিত করার আকাঙ্ক্ষা পোষণ না করতেন, তাহলে তিনি আজকে যেখানে আছেন সে পর্যন্ত যেতে পারতেন কিনা সেটা একটা আলোচনার বিষয়। মাইকেল মধুসূদন দত্ত যখন পড়াশোনার মধ্যে থাকলেন, তার কতিপয় বন্ধু জুটে গেল, অসাধারণ সব মেধাবী, এবং ওই সময়ের প্রেক্ষিতে অতি আধুনিক এবং রক্ষণশীলরা বলে তারা উচ্ছন্নে যাওয়া অতি প্রগতিশীল রাজনারায়ণ বসু, তারপরে পেরিচরণ মিত্র, এই ধরনের বন্ধু তার জুটে গেল। এবং সেই সাথে তিনি হিন্দু কলেজের সেক্ট, প্রয়াত অল্প বয়সে, মাত্র 21-22 বছর বয়সে যিনি মারা যান, ইংরেজ কবি এবং দার্শনিক ডিরোজিওর ভাবাদর্শে আধুনিক চিন্তা চেতনার দ্বারা তিনি প্রভাবিত হন। ওই সময়ে তার এই যে আধুনিক দৃষ্টিভঙ্গি, আধুনিক দর্শন, এর প্রতি যে তার যে এই যে আগ্রহ, এবং একটা দল মিলে তারা সমাজের চোখে খুব ভালো হওয়ার কথা না, তারা সমাজের প্রচলিত বিশ্বাস, ধর্মীয় রক্ষণশীলতা, সেগুলোকে উল্লঙ্ঘন করে তারা তাদের মতের প্রকাশ করতে চান। তারা সব কিছুকে বিচার করতে চান যুক্তি দিয়ে, অন্ধবিশ্বাস দিয়ে নয়। এই গ্রুপটাকে ডিরোজিওর শিষ্য যারা আপাত দৃষ্টে, তাদের সবাই বলা শুরু করলো ইয়াং বেঙ্গল, তরুণ বাঙালি নামে। এই ইয়াং বেঙ্গল বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাংলার সংস্কৃতি এবং জীবন দর্শনের ক্ষেত্রে একটা বড় ধরনের ঝড় বলা যায়, ধাক্কা তৈরি করলো। কিন্তু ওই যে রক্ষণশীল যারা, এমনকি মাইকেলের বাবা, তিনিও এটাকে ভালো করে দেখেন নাই। এরা তখনকার দিনের যারা আধুনিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন, কিন্তু ধর্মীয় প্রচলিত বিধিবিধানের অনুসারী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মানুষকে নিয়েও তারা ঠাট্টা মশকরা করতে ছাড়ত না। এরা ইংরেজদের সাথে খুব ঘনিষ্ঠ হওয়ার কারণে ইংরেজদের জীবনযাপন, যাদেরকে রক্ষণশীল মানুষেরা বলতে চেষ্টা করেন উচ্ছৃঙ্খল, মদ্যপান, মুরগি, গরু, এই সমস্ত মাংস ভক্ষণ করা যাদের অভ্যাস, এই তরুণ শ্রেণী এই সমস্ত ইংরেজ জীবনাচরণ এবং ইংরেজদের কৃষ্টি কালচারের রপ্ত হয়ে গেল। এমনও আছে যে তারা ওই মদ টদ খেয়ে রাতের বেলা রাস্তার পাশে পড়ে থাকতো, তাদেরকে কুড়িয়ে নিয়ে যাওয়া হতো। আর সবাই বলতো সি 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 সি, অমুকের ছেলে তমুকের ছেলে, সমাজ ধ্বংস হয়ে গেল, দেশ অপবিত্র হয়ে গেল, ধর্ম নাশ হয়ে গেল। মাইকেল মধুসূদন দত্ত আজকের দিনে আমরা যে জিনিস বলি যে সারা দুনিয়ায় ধর্মীয় মেরুকরণ, ধর্মের ভিত্তিতে রাজনীতি, ধর্মের ভিত্তিতে মানুষের আন্তর্জাতিক ক্ষেত্রে সুযোগ সুবিধার বিতরণ করা হয়, বন্টন করা হয়, এটা আজকের না, অনেক পুরনো। ভারতবর্ষে যখন ইংরেজরা আসেন, তারা ইংরেজ মিশনারিদেরও সাথে করে আনেন। তখন নতুন নতুন পকেট এলাকায় কলকাতা কেন্দ্রিক ধর্মান্তরকরণ, খ্রিস্টানিটির দিকে খ্রিস্ট ধর্ম প্রচারের একটা স্রোত তখন যাচ্ছিল।
মাইকেল মধুসূদন দত্ত দেখলেন যে আমি যদি বিশ্বব্যাপী প্রতিভাকে বিকশিত করতে চাই তাহলে আমাকে প্রথম কথা ইংরেজিতে সাহিত্য রচনা করতে হবে, তাহলে আমাকে ইংরেজদের সাথে আরও ঘনিষ্ঠভাবে মেলামেশার জন্য আমাকে যেতে হবে সেই আটলান্টিকের ওপারে, আমাকে যেতে হবে তখনকার দিনের বিলেত। তিনি দেখলেন যে এই বাইরে যাওয়া, বিদেশে যাওয়া, পড়াশোনা করা, ইংরেজদের সাথে মেলামেশার একটা রাস্তা তৈরি করে দিবে যদি ধর্মান্তরিত হওয়া যায়। প্রথমত প্রচলিত ধর্মের প্রতি তার তেমন বিশ্বাস ছিল না, দ্বিতীয়ত তিনি ছিলেন এক ধরনের পাগলাটে মানুষ, অগোছালো মানুষ। তিনি হুজুগের মাথায় ভাবলেন যে যদি আমি আমার ধর্ম ত্যাগ করি, খ্রিস্ট ধর্ম গ্রহণ করি, তাহলে আমার জীবনকে বিকশিত করা, প্রতিভাকে বিকশিত করা, ইংরেজদের সাথে ঘনিষ্ঠতা, ইংরেজদের জগতে মেলামেশার সুযোগ বেশি তৈরি হবে। তো তিনি সেদিকেই ঝুঁকলেন। এদিকে তার বাবা রক্ষণশীল, কঠোর হিন্দু মানুষ। এক পর্যায়ে তিনি ধর্মান্তরিত হলেন। তার বাবা মনক্ষুণ্ণ হওয়াটা খুব স্বাভাবিক এবং মনক্ষুণ্ণ হলেন। তিনি এরপরে বিশপ কলেজে গেলেন। বছর চারেক ওই পড়াশোনা হয় না, সেই প্রথাগত ছাত্র নয়, বছর চারেক তারপরও খরচ দিলেন। একটা পর্যায়ে মাইকেলের কর্মকাণ্ডে, তার জীবন আচরণে বীতশ্রদ্ধ হয়ে রাজনারায়ণ দত্ত তার সন্তানকে ত্যায্যপুত্র করলেন। মাইকেল মধুসূদন দত্ত ত্যায্যপুত্র হওয়ার পরে বাবার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করেছেন। 2 হাত ভরে টাকা ওড়ানো মানুষ, জমিদারের ছেলে, হঠাৎ করে তার টাকা বন্ধ, বাবার টাকা দেওয়া বন্ধ করলেন। বিপদগ্রস্ত মানুষ মাইকেল একবার বাবার কাছে ফিরে এসেছিলেন। তিনি সেই কপোতাক্ষ নদীর তীরে, যেখানে এসে তার নৌকা ভিড়েছিল সেই সময়, যে ঘাটে নেমেছিলেন, এবং ওই ঘাট থেকে তিনি বাড়িতে আর ঢুকতে পারেন নাই, তাকে ঢুকতে দেওয়া হয় নাই। তিনি সেই ঘাট থেকে আবার নৌকা করে ফিরে গেছেন। সেই জায়গায় একটা ফলক আছে, সেই জায়গায় তার একটা লেখা সনেট সেখানে উৎকীর্ণ আছে, খোদিত আছে। কপোতাক্ষ নদকে নিয়ে মাইকেল মধুসূদন দত্তের অসাধারণ সনেট আছে। কিন্তু আমি যখন সেই যশোরে গেলাম, তখন এই কপোতাক্ষ নদ, কপোতাক্ষ মানে কি? আসলে কপোত যোগ অক্ষ, কপোতাক্ষ। কপোত মানে হলো কবুতর বা পায়রা, আর অক্ষ মানে চোখ। কবুতরের চোখের মতো সুন্দর, কবুতরের চোখের মতো টসটসে টলটলে যার জল, সেই নদী হলো কপোতাক্ষ নদ। কিন্তু আমি যখন সেই কপোতাক্ষের পাড়ে গেলাম, তখন মনটা কষ্টে ভরে গেল, কারণ কপোতাক্ষ নদে তখন কাদাযুক্ত পানি। সেই পানি হাতে নিলে কাদা মনে হবে, জলাবদ্ধতার কারণে সেই নদী কাদায় ভরে গেছে। সেই কপোতাক্ষ নদীর তীরে সেই তার বাবার স্নেহ মায়া মমতা থেকে বঞ্চিত হওয়ার সেই স্মৃতি এখন উৎকীর্ণ আছে। মাইকেল মধুসূদন দত্ত যখন পড়াশোনা করেন, তখন তার কিছু বন্ধু জুটে গেল মাদ্রাজের। তো যখন বাবা টাকা দেওয়া বন্ধ করলেন, তখন সেই বন্ধুরা তাকে সাথে করে নিয়ে গেল মাদ্রাজে। সেখানে গিয়ে তিনি জীবিকার চেষ্টা করলেন।
এতিমখানার স্কুলের শিক্ষকতা করলেন, সংবাদপত্রে কিছু লেখালেখি করার চেষ্টা করলেন, পত্রিকাও বের করলেন হিন্দু ক্রনিকেল এই নামে, কিন্তু কোনো কিছুতেই মাইকেল মধুসূদন দত্তের থিতু হলো না। এই একটা বিষয়ে তোমাদের একটা কথা বলি যে বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের সাথে আরেকজন কবির খুব মিল আছে, জীবন আচরণে, জীবন দৃষ্টিতে, পাগলামিতে, বলা যায় বখামিতে, কিন্তু বাংলা সাহিত্যে তারা নতুন যুগের সূচনা করতে সমর্থ হন। এই দুইজন কবিকে, একজন হলেন মাইকেল মধুসূদন দত্ত, আরেকজন আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এই দুইজনই আমরা একেবারে সাধারণ কথায় বললে পাগলাটে মানুষ, পাগলাটে কবি। এই দুইজনের জীবন আচরণ, জীবন দর্শন একই রকম। এরা জীবনে কোনো হিসেব করা জানেন নাই, জীবনে উদার হস্ত, পকেটে 1 টাকা নাই, 10 টাকা খরচ করার অভ্যাস। এবং দুইজনই এই পাগলামি করার কারণে অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ করে তারা এই অতিমাত্রায় অপচয় করার কারণে তারা খুব কষ্ট ভোগ করেন। দুইজনই দানের অর্থে জীবন বিপদের মুহূর্তে অন্যের দান গ্রহণ করতে তারা বাধ্য হন। কবিতার ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে তারা দুইজনই বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা করেন, নতুন ধারার সূচনা করেন। এই দুইজনের মধ্যে কম্পারেটিভ, তুলনামূলক খুব চমৎকার আলোচনা করা যায়। আলোচনা বইও আছে, বাজারে প্রচুর প্রবন্ধ আছে। তোমরা যদি সম্ভব হয় এই ধরনের আলোচনা করে দেখবো যে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মধ্যে কী কী মিল আছে। তো যাই হোক, মাইকেল মধুসূদন দত্ত ওই যে ছোটোবেলা থেকেই আন্তর্জাতিক ক্ষেত্রে তার প্রতিভার বিকাশ ঘটাবেন এই ধরনের আকাঙ্ক্ষা। তিনি সর্বপ্রথম যে বই লিখলেন 1848 সালের দিকে সেই বইটা প্রকাশিত হলো, সেটা ইংরেজি ভাষায় লেখা। বইটা নাম হলো ক্যাপটিভ, বানানটা খেয়াল করো, ক্যাপটিভ লেডি এই নামে এই বইটা মাদ্রাজ থেকে বেরোলো। এবং তিনি এই বইটা যথারীতি অনেকেরই প্রশংসা পেল। বেথুন সাহেব নামে তখনকার দিনে যে প্রসিদ্ধ মানুষ, সমাজের ঋদ্ধ মানুষ, সাহিত্য জ্ঞান গরিমায় ঋদ্ধ যে মানুষ, তার কাছে এই বইটা পাঠান মাইকেল মধুসূদন দত্ত পড়ার জন্য। তো তিনি পড়ে মুগ্ধ হয়ে গেলেন যে বাঙালি একটা ছেলে ইংরেজি ভাষায় কবিতা লিখেছে। কিন্তু এই মানুষটা বুঝলেন যে ইংরেজি তার নেটিভ, তার নিজের ভাষা নয়। এখানে যত রকমের চেষ্টাই তিনি করেন, ইচ্ছে করলেও ইংরেজি সাহিত্যে তিনি আত্মপ্রতিষ্ঠা করতে সক্ষম হবেন না। বরং তার যে প্রতিভা আছে, তার যে সক্ষমতা আছে, স্রষ্টা প্রদত্ত যে প্রতিভাটা আছে, সেটা যদি তার নিজের মাতৃভাষায় ব্যবহার করেন, মূলত বেথুন সাহেব এইটাও উপলব্ধি করলেন যে এই ছেলেটাকে বাংলা ভাষায় যদি ফিরিয়ে আনা যায়, বাংলা ভাষার প্রতি যদি মনোযোগী করা যায়, তাহলে বরং বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাঙালি সংস্কৃতি একটা নতুন জীবন পাবে। তিনি চিঠি লিখলেন এবং বললেন যে তুমি কলকাতায় আসো, এসে বাংলা ভাষায় চর্চা করো, বাংলা ভাষায় সাহিত্য চর্চা করো, তোমার লাভ হবে, তোমার দেশের লাভ হবে, তোমার জাতির লাভ হবে। তিনি কলকাতায় আসলেন। যথারীতি তার সেই জীবনযাপনের যে উশৃঙ্খলতা, যে বেহিসেবিপনা, যে দিলদরাজ হাত খোলা ভাব, এতে যথারীতি তিনি আর্থিকভাবে বিপদগ্রস্ত হলেন। এর মধ্যে তিনি রেবেকা নামে একজন, শুধু ধর্মান্তরিত হন নাই, রেবেকা নামে একজন
ব্রিটিশ মহিলাকে তিনি বিয়েও করেন, তার সাথে 8 বছরের সংসারটা তাদের টেকে নাই। তারপরে হেনরিয়েটা নামে একজন ফরাসি মহিলাকে তিনি বিয়ে করেন। অসাধারণ মানবিকতা বোধসম্পন্ন অসাধারণ একজন নারী এই হেনরিয়েটা, যিনি মাইকেল মধুসূদন দত্তের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাকে আগলে রেখেছিলেন। সমস্ত কষ্টকে তিনি ভাগ করে নিয়েছিলেন। অনাহার অভুক্ত থাকার কষ্টও তিনি ভাগ করে নিয়েছেন। একজন ফরাসি হয়ে বাঙালি এক বোহেমিয়ান কবির জীবন দুঃখকে তিনি শেয়ার করেন, ভাগ করে নেন। কলকাতায় ফিরে এসেও মাইকেলের সেই দুঃসময় কাটে না, কিন্তু তিনি বাংলা সাহিত্যে ঝড় তোলা শুরু করলেন। মাইকেল মধুসূদন দত্ত এমন একটা প্রতিভা, আজকের দিনে আমরা কাব্য এবং শিল্প সাহিত্যের ক্ষেত্রে ভার্সেটাইল একটা শব্দ ব্যবহার করি। এই ভার্সেটাইল মানে বহুমুখী, আমরা সব্যসাচী বলি, বহুমুখী প্রতিভা বলি। এই ভার্সেটাইল প্রতিভা যদি বাংলা সাহিত্যে প্রথম কেউ থাকেন, তিনি মাইকেল মধুসূদন দত্ত। অসাধারণ তার কাজ, প্রত্যেকটাই নতুন, যা বাংলা সাহিত্যে নাই। তিনি বাংলা সাহিত্যে নতুন যে বিষয়গুলো, যেগুলো সম্পর্কে বাঙালি জানতই না, বাঙালি পাঠক সমাজের কোনো ধারণা ছিল না, তিনি রচনা করলেন পত্রকাব্য। তিনি রচনা করলেন নাটক, যে নাটক হলো ট্র্যাজেডি। তিনি বিদেশি সাহিত্য, গ্রিক সাহিত্য, ইংরেজি সাহিত্য, ফরাসি সাহিত্য তিনি নিজের মধ্যে আত্মস্থ করলেন। ইউরোপের যে বিশাল সাহিত্য ভাণ্ডার তার নখদর্পণে, সেগুলোর অনুসরণে, সেগুলোর ধ্যান ধারণা থেকে তিনি বাংলা সাহিত্যে রচনা করলেন মহাকাব্য। মেঘনাদ বধ তোমাদের পাঠ্য আছে, তোমরা এই বিষয়টা নিয়ে আমরা বই হাতে নিয়ে, আমার হাতে এখানেই বই আছে পুরনো দিনের, আমার ছাত্র জীবনের বই, তখনকার দিনের বই। তোমরা দেখলে দেখো, আমার নামও তোমরা দেখতে পাবে। এই বইটা আমি সেকেন্ড হ্যান্ড, অর্থাৎ পুরনো বই হিসেবে এই বইটা আমার কেনা। এই বইটা আমার কেনা তারিখটাও সম্ভবত বইয়ের বেকে লেখা আছে। এই বইটা এখনও আমার কাছে আছে। 1988 সনে, এই 1987 সনে এই বইটা আমার কেনা। এই বই এখনও 29/1/87 এই বইটা কেনা, সেকেন্ড হ্যান্ড বই। সেই বইটা অবিকল এখনও আছে আমার সংরক্ষিত, এবং প্রত্যেক লাইনের নিচে আন্ডারলাইন করা আছে আমার ক্লাস করার যে, তোমরা দেখো যে আমাদের পড়াশোনার ধারাটা কেমন ছিল। প্রত্যেক লাইনের নিচে সেখানে অর্থ লেখা আছে, আন্ডারলাইন করা আছে, কাটাকাটি করা আছে, যে আমরা যখন মূল বই ক্লাসে পড়তাম তখনই পড়া হয়ে যেত, আমাদের কোনো নোট গাইডের দরকার হতো না। আমার ক্লাসের স্মৃতি, বিশ্ববিদ্যালয়ের ক্লাসের স্মৃতি এখনও আছে এই বই মাইকেল মধুসূদন দত্তের। এবং তখনকার দিনে কম্পিউটার আসে নাই, লেটার টাইপে ছাপা, যার কারণে বইয়ের আকৃতি বড় হয়ে যেত। এই বই আমার বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতি এখনও আছে, আমার টেবিলে থাকে। কখনো কখনো আমি নিজে, এখানে প্রচুর আলোচনা আছে বইয়ের আগে পিছে, এই আলোচনা পড়লে মাইকেল সম্পর্কে ধারণাটা স্পষ্ট হয়। তোমার এই মেঘনাদ বধ 1862, এই সময়টায় অনেকগুলো বাংলা সাহিত্যের ঘটনা ঘটে, নতুন নতুন বই আসতে থাকে, নতুন সাহিত্যের একটা ধারার তোড়জোড় তৈরি হয় আধুনিক যুগে উত্তরণের। এই সময় বঙ্কিমচন্দ্রের বিকাশ।
রবীন্দ্রনাথের আগমন, বাংলা উপন্যাস আশি পড়া শুরু করেছে তখন। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে অনেকগুলো নতুন জিনিস আনলেন। নাটক, সেই নাটকের বিষয়বস্তু এদেশীয়, কিন্তু রস বিচারে সেগুলো হয়ে উঠল সেই ট্র্যাজেডি, গ্রিক ট্র্যাজেডির অনুসরণ। মাইকেল মধুসূদন দত্ত পৌরাণিক কাহিনীর সাথে আধুনিক জীবন দৃষ্টির একটা সংযোগ ঘটিয়ে সাহিত্যের একটা নতুন মাত্রা দান করলেন। বিষয়বস্তু এবং শিল্প নৈপুণ্যের ক্ষেত্রে প্রাচ্য এবং পাশ্চাত্য, ইউরোপ এবং আমাদের ভারতবর্ষের যে শিল্পবোধ, শিল্প প্রকরণ, তার একটা মেলবন্ধন, তার একটা সমন্বয় তিনি করলেন তার সাহিত্যে। তো মাইকেল তখন কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছে, হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছে, আইন ব্যবসায় বেশ রমরম অবস্থা। মাইকেল বিদেশি ইউরোপের সাহিত্য জগতের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন, এবং সেই সাথে তিনি আইন পেশায় সমৃদ্ধি লাভের জন্য তিনি ইংল্যান্ডে গেলেন পড়াশোনা করতে। ইতোমধ্যে তার বাবা মারা গেছেন, তার পৈতৃক সম্পত্তি বিশাল জমিদারি, সেগুলোকে বন্ধক রেখে নির্ধারিত সময়ের পর টাকা পাবেন এই ভরসায় তিনি চলে গেলেন ইংল্যান্ডে। কিন্তু যা হবার তাই হয়, তিনি কিছুদিন পরে টাকা পাওয়া বন্ধ করলেন। তিনি পড়াশোনাও তার যা হয় ঠিক সেই অর্থে পড়াশোনা, আইন, ব্যবসা, ব্যারিস্টারি পড়া তার দ্রুততম সময়ে সম্পন্ন হলো না। এদিক থেকে টাকা যায় না, তিনি পড়ে গেলেন মহা দুশ্চিন্তায়, শরীর স্বাস্থ্য ভেঙে গেল, অর্থকষ্টে বিদেশের বুকে তিনি কাতর হতে থাকলেন। ওই সময় তিনি দেখলেন যে স্বদেশ ছাড়া, স্বজাতি ছাড়া তাকে উদ্ধার করা কেউ নাই। সেই ইউরোপের মাটিতে তাকে কেউ সাহায্যের জন্য আসবে না। তিনি বাংলাদেশে তার বন্ধুদের কাছে হাত পাতলেন। নজরুলের এই ধরনের অর্থকষ্ট পড়ে বন্ধুদের কাছে, প্রকাশকদের কাছে টাকা চাওয়ার অনেক করুণ চিঠি আছে। এই একই রকম মাইকেল মধুসূদন দত্ত চিঠি লিখলেন এবং একটা পর্যায়ে তিনি সাহায্যের হাত বাড়ালেন। যিনি তার যৌবনের সেই সময়ে, যিনি ছিলেন সেই হিন্দুত্ববাদীর প্রতীক, যাকে তিনি তারা মস্করা করতেন বন্ধুরা মিলে, সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মহান যে মানুষ, উদার যে মানুষ, সেই মানুষের কাছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বাংলাদেশ থেকে চাঁদা তুলে মানুষের কাছ থেকে সাহায্য জোগাড় করে সেই টাকা তিনি ইউরোপে পাঠান। মাইকেল মধুসূদন দত্ত সেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পাঠানো টাকা এবং কৃপায় তিনি টিকে থাকেন। তো আমি 18 জুন 1864 সনে লেখা একটা চিঠির একটা অংশ তোমাদের পড়ে শোনাই, তাহলে বুঝতে পারবো যে তার পরিস্থিতিটা কেমন ছিল। তিনি লিখছেন, কলকাতা থেকে 9 মে যে ডাক ছেড়েছে তা এখানে পৌঁছে গেছে, কিন্তু আমি এবারেও হতাশ হয়েছি। অনাহার থেকে বাঁচার জন্য আমি বাধ্য হয়েছি একজন ইংরেজ পাদ্রীর কাছে আবেদন জানাতে। তিনি তার দরিদ্র তহবিল থেকে আমাকে 25টি ফ্রাঁ ধার দিয়েছেন। সেটা হলো না 9 টাকার মতো। একমাত্র ঈশ্বর জানেন এ মাসের বাকি 2টো ডাকের কোনোটায় টাকা না এলে
আমাদের কি হবে? আমার আশঙ্কা হচ্ছে তাহলে আমাদের একেবারে বিনাশ হবে। হে বিধাত, বৈদ্যনাথ মিত্ররা ব্রেকেটে কি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন যাতে আমরা ইউরোপে খতম হয়ে যাই? মাইকেল মধুসূদন দত্ত যখন লন্ডনে থাকতে পারলেন না, সেখানে বাসা ভাড়া বেশি, জীবনযাপনের ব্যয় বেশি, তিনি চলে গেছিলেন ইংল্যান্ডের যে সীমান্ত সংলগ্ন শহর ভার্সাইতে। ভার্সাই শহরটা অনেক বিখ্যাত, মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে চুক্তি হয়, সমাপনী চুক্তি, এই ভার্সাই নগরীতে। সেই ভার্সাই নগরীতে তিনি সেখানে গিয়ে একটা কলোনিতে সামান্য ভাড়ায়, যাতে ভাড়া কম লাগে, এই রকম একটা ঘরে ভাড়া ওঠেন সপরিবারে। সেই ভাড়া তিনি পরিশোধ করতে পারেননি। ভাড়া বাকি পড়ার কারণে তাকে বারবার বাড়িওয়ালা বাড়ি থেকে বিতাড়িত করার চেষ্টা করেন। থানা পুলিশও বাড়িওয়ালা করেন। এই অসহায় মাইকেল মধুসূদন দত্ত ভার্সাইতে গৃহবন্দী অবস্থায়, দোকানে বাকি, মানুষে টাকা পায়, বাড়িওয়ালার কমপ্লেন। এই অসহায় মুহূর্তে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার পাশে দাঁড়ান এবং উনি ওই সময়টায় যখন পড়াশোনা নাই, ব্যারিস্টারি পড়াশোনা নাই, টাকার অভাবে তিনি ফ্রান্সে চলে গেছেন, ওই সময় ওই অবসরটা যে কোনো খারাপ সময়ের মধ্যে একটা ভালো রেজাল্ট থাকে, ভালো ফল নিহিত থাকে। সেটা হলো মাইকেল মধুসূদন দত্তের এই যে দুর্দশাপূর্ণ সময় ভার্সাইতে, এই সময়ে অবসরে তিনি ইউরোপের ইতালির যে বিখ্যাত কবি পেত্রার্ক, যিনি সনেট নামক 14 মাত্রার 14 লাইন বিশিষ্ট, 14 অক্ষর বিশিষ্ট যে বিশেষ ধরনের গীতি কবিতা সৃষ্টি করেন, সেই সনেট তিনি পড়াশোনা পড়েন, সনেটকে রপ্ত করেন। সনেটের যে শিল্প, যে বুধ, সনেটের যে কারুকার্য, সেগুলো নিজে রপ্ত করেন এবং ওই দুঃসময়ে যখন তার মনে নিজের দেশ, নিজের ভাষা, নিজের স্বজাতির প্রতি তার মনের মধ্যে যে নতুন করে তিনি যখন বুঝলেন যে এখানে আমি পড়ে আছি, আমাকে কেউ দেখে না, সেই 7 মুলুক পর থেকে, দূর থেকে তার জন্য মানুষ চাঁদা তুলে টাকা পাঠায়, তখন তিনি বুঝলেন যে আসলে যাদেরকে তিনি জীবনে দাম দিতে চেষ্টা করেন নাই, কাছের ভাবেন নাই, আসলে তারাই কাছের। আমরাও জীবনে অনেক সময় এরকম কাজ করি, নিজের পরিবারের সাথে অনেক সময় বাহাদুরি দেখাই, অনেক সময় পরিবারকে ইগনোর করি, নিজের মতো করে জীবনের পথ বেছে নেই এবং বিপদে পড়ে দেখি যাদেরকে বন্ধু ভাবি, যাদেরকে ভালোবাসি, তারা আসলে কাছের কেউ না। ওই পরিবার, ওই বাবা মা, ওই ভাই বোন, ওই রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজন, তারাই আসল, তারাই নিজেদের উদার করে দিয়ে পাশে দাঁড়ান, রক্ষা করেন। ওই রকম বোধটা মাইকেলের মধ্যে তৈরি হলো। তখন এই যে নতুন সাহিত্যের ধারা, যেটা সনেট, সেই সনেটকে বাংলা ভাষায় তিনি আমদানি করার, বাংলা ভাষায় যুক্ত করার, প্রবর্তন করার চেষ্টা থেকে তিনি গীতি কবিতা লেখেন, যেগুলোর নাম তিনি দিয়েছেন চতুর্দশপদী কবিতা বলি। চতুর্দশপদী কবিতা অর্থাৎ 14 পদ বিশিষ্ট কবিতা, যেটা সনেটের অনুকরণে লেখা। তিনি বাংলা ভাষায় সেই সনেট প্রবর্তন করলেন। এর আগে আমি বলেছিলাম যে বিশেষ করে গ্রিক মহাকাব্য, হোমারের ওডিসি এবং ইলিয়াদের যে ভাব, যে বৈশিষ্ট্য, যে আদর্শ, তাকে রপ্ত করে, অনুসরণ করে বায়রন মিল্টনের
কবিকৃতিকে সঙ্গে করে তিনি বাংলা ভাষায় একমাত্র সার্থক মেঘনাদবধ কাব্য রচনা করেন। অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত কয়েকটা সাহিত্যের ধারাকে বাংলা ভাষায় আনলেন, যেটা আগে ছিল না, এবং তিনি যে মানে সেটা উত্তীর্ণ করলেন তাকে আর কেউ অতিক্রম করতে পারে নাই। সেটা হলো নাটক। নাটকের ক্ষেত্রে ট্র্যাজেডি নাটক, কৃষ্ণকুমারী নাটক তিনি লিখলেন ইউরোপীয় আদর্শে, গ্রিক ট্র্যাজেডির অনুসরণে। তিনি ইউরোপের আদর্শে এবং বাংলাদেশ উপমহাদেশের পৌরাণিক কাহিনী অবলম্বন করে রচনা করলেন মহাকাব্য। তিনি বাংলা ভাষায় সূচনা করলেন পত্রকাব্যের, তিনি সূচনা করলেন সনেটের। অর্থাৎ বাংলা ভাষায় অনেক, বাংলা সাহিত্যে এমন কিছু নতুন আধুনিক শক্তিশালী উপকরণ যুক্ত হলো যেগুলো ছিল না। এগুলো আসার ফলে বাংলা সাহিত্য, বাংলা ভাষা তার প্রবল একটা শক্তি নিয়ে নতুন পথ রচনা করে নতুন যাত্রা শুরু করলো। মনে হলো যে মধ্যযুগের আধার কেটে গেল, বন্ধন কেটে গেল। একই সাথে তিনি আরেকটা বিষয় করলেন যে ছন্দের ক্ষেত্রে অমিত্রাক্ষর ছন্দ, পয়ার ছন্দের যে বাধা, যে বন্ধন, তাকে ছিন্ন করে সাহিত্যের মধ্যে, তার কবিতার মধ্যে তিনি প্রচলন করলেন অমিত্রাক্ষর প্রবহমান ছন্দের সূত্র তিনি আরোপ করলেন, ছন্দ তিনি প্রয়োগ করলেন। বাংলা কাব্যে বাঁধ ভাঙ্গা স্রোতের মতো একটা গতি এলো, ভাব হয়ে গেল সীমাহীন স্রোতের মতো। ভাবের বন্ধন তৈরি হলো না, কবিতার যে পয়ার ছন্দের যে নির্ধারিত যাত্রা বিরতি, নির্ধারিত যে গতি থেমে যাওয়ার বিষয়টা থেকে বাংলা কাব্যে ছন্দের মুক্তি ঘটল, প্রবহমানতার সৃষ্টি হলো। অর্থাৎ তিনি সাহিত্যের আঙ্গিক, সাহিত্যের উপকরণ, সাহিত্যের রস সর্বক্ষেত্রে বাংলা ভাষায়, বাংলা সাহিত্যে নতুন রূপের, নতুন ধারণার, নতুন ধারার সূচনা করলেন। সেই জন্য তিনি যুগান্তরের কবি, নতুন যুগ স্রষ্টা তিনি মাইকেল মধুসূদন দত্ত। আমরা তাকে পড়তে গেলে শুধু সিলেবাসই পড়বো এটা আমি আশা করি না। আমি তোমাদের আবারও এই বইটা হাতে নিয়ে বলছি, আমাদের লাইব্রেরিতে বইটা আছে, তাকে বোঝার চেষ্টা করো, তার প্রতিভাকে অনুধাবন করার চেষ্টা করো। কয়েকটা প্রশ্নোত্তরে মাইকেল মধুসূদন দত্ত যেন সীমাবদ্ধ আমাদের কাছে না থাকে। প্রিয় শিক্ষার্থীরা, মাইকেল মধুসূদন দত্ত দেশে ফিরে আসেন। তিনি ঠিক ব্যারিস্টারও হলেন না। তিনি দেশে এসে নানা রকম কাজ করার চেষ্টা করলেন, কিন্তু আয়ের চেয়ে ব্যয় বরাবরই তার বেশি। 1 টাকা আয় হলে 3 টাকা ব্যয় হয়। জীবনযাপনে উশৃঙ্খল, স্বাস্থ্যবিধি মানেন নাই কখনো। তিনি চাল ডাল না কিনে মদ্য ক্রয়ের নজিরও আছে। পরিবারকে তিনি সেই অর্থে কখনোই সুস্থির রাখেন নাই, স্বস্তিতে রাখেন নাই। শেষ জীবনে তিনি চরম অর্থকষ্টের মধ্যে প্রায় বিনা চিকিৎসায় তিনি মারা যান অল্প বয়সে। জমিদার পুত্র যে শাহান শাহ মতো যার চলাফেরা, তিনি অন্যের দান অনুগ্রহে করুণায় তার জীবন শেষ হয়। তার মৃত্যুর পরে এই বইতে আছে যে ক্রাইসিস, যে সমস্যা তৈরি হয়, তার দাফন কে করবে। তিনি ভালো খ্রিস্টানও হন নাই, হিন্দুত্ব ত্যাগ করেন, কিন্তু ভালো যে খ্রিস্টান হবেন তাও হন নাই। তার দাফন নিয়ে
সংকট তৈরি হয়, কে তার দাফন করবে, কোথায় তার দাফন হবে, হিন্দু রীতিতে না খ্রিস্টান রীতিতে। কোনো কোনো গুরুস্থান খ্রিস্টান গুরুস্থানে তার সমাধিস্থ করতে দিবে না, এইরকম সিদ্ধান্ত আসলো। সে এক নজিরবিহীন ঘটনা। তোমরা বই না পড়লে তোমরা বুঝবে না যে পরবর্তীতে অনেক টানাপোড়েনের পরে খ্রিস্টান বিধি মোতাবেক তার লাশ সমাহিত করা হয়। বাংলা সাহিত্যের যে নতুন যুগ স্রষ্টা, তার জীবন শেষ হয় অবহেলায়, অবজ্ঞায়, উপেক্ষায়, করুণ এক পরিণতি তার জীবনে বরণ করে নিতে হয়। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তিনিও তার জীবনের শেষটা সেই রকম করুণ, দুঃখ মোড়ানো। যদিও কবি দীর্ঘদিন আমাদের জাতীয় কবি চেতনাহীন ছিলেন বলে সেই কষ্ট তিনি বুঝেন নাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তাকে এনে সসম্মানে জাতীয় কবির মর্যাদা দিয়ে রাখা হয়েছিল, কিন্তু তিনি অসুস্থ ছিলেন। তিনি তার জীবনের সঞ্চয় বলতে কিছু ছিল না। মাইকেলেরও একই অবস্থা, কোনো সঞ্চয় ছিল না, বরং পরিবারকে ঋণগ্রস্ত করে তিনি রেখে গেছেন। তিনি আর্থিকভাবে ঋণী ছিলেন বটে, কিন্তু বাঙালি জাতি, বাংলা ভাষা, বাংলা সাহিত্য তার কাছে ঋণী। তিনি ঋণী করে গেছেন বাঙালি জাতিকে। বাংলা সাহিত্য আজকে এই বিশ্বমানের যে রূপে আজকে দাঁড়িয়ে গেছে, শুধুমাত্র মাইকেলের প্রতিভার কারণে। মাইকেল মধুসূদন দত্ত জন্ম নিয়েছিলেন বলে আধুনিক যুগে বাংলা সাহিত্যের পদার্পণ এবং তার বিকাশ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এখানেই আমি ক্লাস শেষ করি। সামনে আমরা আমাদের পাঠ্য বিষয় নিয়ে কথা বলবো, ধরে ধরে পড়ার চেষ্টা করব। তোমরা যারা যুক্ত ছিলে তাদের ধন্যবাদ, আর যারা যুক্ত থাকতে পারো নাই, আশা করি তোমরা রেকর্ডকৃত আমার এই কথাগুলো একবার শুনবে এবং আমার নির্দেশনা অনুযায়ী তোমরা কাজ করবে। তো আজ এখানেই শেষ করি। তোমাদের জন্য দোয়া থাকলো, তোমরা এই মহামারীর আতর থেকে নিজেদের রক্ষা করো। আল্লাহ তোমাদের হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।